পরিকল্পনা অনুযায়ী ২০ শতাব্দীর শুরুতেই গুপ্ত সংগঠনটি ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে। আমেরিকান ভিত্তিক একটি ব্যাংক যা বিভিন্ন যুদ্ধে আমেরিকাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে, যা আমেরিকান সাম্রাজ্য বিস্তারে কাজে আসবে। আর একবার এটি প্রতিষ্ঠা হওয়ার পর সাধারণ জনগণ মূল্যহীন কাগজের টুকরো নিয়ে ঘুরবে এবং এলিট সোসাইটি অ্যাকচুয়াল ধন সম্পদ নিয়ে বিভিন্ন যুদ্ধে তা কাজে লাগাবে। আমেরিকান সৈনিকদের শক্তিকে ব্যবহার করে পৃথিবীতে ছড়িয়ে থাকা ধর্মপ্রাণ ব্যক্তিরা যাদের নিজেদের অঢেল সয় সম্পত্তি আছে, প্রাইভেট ল্যান্ড, প্রাইভেট হাউস, প্রাইভেট রিজার্ভ, মানি, এই সব কিছুকেই মূল্যহীন এবং ধ্বংস করে দেওয়ার পরিকল্পনাই ছিল এটি, পৃথিবীকে আবারও একটি অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেজন্য ওরা কমিউনিস্টদের কমিউনিস্ট ম্যানিফেস্টো এর ২টি স্তম্ভ ২টি আইডিওলজিকে কাজে লাগিয়েছে। ১. দেশের সকল সম্পদ ফেডারেল গভর্নমেন্টের আওতায় থাকবে এবং দেশের এই সম্পদ যা ফেডারেল ব্যাংকে থাকবে সেগুলোকে বিস্তৃত করা হয় বাকি সাধারণ ব্যাংকগুলোর মাধ্যমে এবং সেখানে তা জমা থাকে এবং সেই সম্পদ বিভিন্ন ব্যাংক বিভিন্ন জায়গায় ব্যয় করে এবং মোস্ট অফ দেম আর্মস সাপ্লাইয়ের কোম্পানিতে। কারণ এই সকল সম্পদের মূল হচ্ছে একটি জায়গা যা নিয়ন্ত্রণ করছে সিক্রেট সোসাইটি এবং এলিট জিউইশ ফ্যামিলি লাইক রথচাইল্ড। ইতিহাসে সেমভাবে ক্রুসেডাররা ক্রুসেড যুদ্ধে এই টাকাগুলো ব্যয় করার জন্য এই পদ্ধতি অবলম্বন করত। নাইটস অফ মাল্টা এবং নাইট টেম্পলাররা বিশেষ করে, যেই নাইট টেম্পলারের নতুন রূপ হচ্ছে ফ্রি মেসনারি। আমরা মনে করতাম ক্রুসেড হয়তো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তা হয়নি। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার অন্যতম উদাহরণ। তো যাই হোক, ফেডারেল ব্যাংক তৈরি করতে কিছু বাধাকে অতিক্রম করতে হতো। প্রথমত তাদেরকে সরিয়ে দেওয়া যারা সেন্ট্রাল ব্যাংকের বিরোধিতা করেছিল। দ্বিতীয়ত এই বিষয়ে আইন পরিবর্তন করা বা নতুন আইন প্রণয়ন করা। তবে এই সিস্টেমের বিরুদ্ধে যারা ছিল তাদের সাথে ডিল করা অতটা সহজ হতো না, তাই তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এই কারণেই কি সেই বিখ্যাত টাইটানিকের ঘটনা রচনা হয়েছে? টাইটানিক নির্মাণে যে ব্যক্তিটি সবচেয়ে বেশি অর্থ ইনভেস্ট করেছিল সেই ব্যক্তিটি হলো ফেমাস জেপি মর্গ্যান। হ্যাঁ, বিখ্যাত নিকোলা টেসলারও একজন ইনভেস্টর ছিলেন তিনি। আমাদেরকে এও মনে রাখতে হবে 1907-এ জেপি মর্গ্যান আমেরিকান ব্যাংকিং সিস্টেমকে ধসের হাত থেকে বাঁচিয়েছিল। সুতরাং ফেডারেল ব্যাংক যেটি আমেরিকার জন্য বড় একটি ব্যাকআপ পাওয়ার হতো, তার বিরোধীদেরকে সরিয়ে দেওয়াটা জরুরি ছিল। সেই মিলিয়নের ধনাঢ্য ব্যক্তিরা যারা সেন্ট্রাল ব্যাংকের আইডিয়াকে গ্রহণ করেনি। সুতরাং যে কোনো মূল্যে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া আবশ্যক হয়ে উঠেছিল এবং সেই ব্যক্তিরা টাইটানিকই ছিল। টাইটানিক শিপের নির্মাণকারী কোম্পানি হোয়াইট স্টার লাইন, যার মালিক জেপি মর্গ্যান এমনকি রথচাইল্ড পরিবারের এজেন্ট হিসেবে কাজ করেছে, যে রথচাইল্ড ব্যাংকার হিসেবে ব্রিটিশ এম্পায়ারকেও শাসন করেছে। নেথন রথচাইল্ড বলে, যে ব্যক্তি ব্রিটেনের মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে সে ব্রিটিশ সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করে এবং আমি হলাম সেই যে ব্রিটেনের মানি সাপ্লাইকে নিয়ন্ত্রণ করি। এই এলিট পরিবারের মূল টার্গেট বড়সড় ব্যক্তিরাই ছিল। আমরা জানি টাইটানিক শিপের ক্যাপ্টেন ছিল এডওয়ার্ড জন স্মিথ। তার কার্যক্রম এবং সেদিনকার নেওয়া সিদ্ধান্ত তাকে সন্দেহের মুখে ফেলে যে সে কোনো গুপ্ত সংগঠনের শপথ গ্রহণকারী এজেন্ট ছিল কিনা। আপনি সহজে ধরতে পারবেন না আপনার আশেপাশে স্বাভাবিকভাবে চলাফেরা করা ব্যক্তিটি ওদের গোয়েন্দা কিনা, যেহেতু ওরা বেশিরভাগই গোয়েন্দা দিয়ে কাজ করায়। এডওয়ার্ড স্মিথ সেদিন 80 স্কোয়ার মাইলের আইসফিল্ডের মধ্যে দিয়ে দ্রুত গতিতে জাহাজটি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল, যখন কিনা তাকে 8 বারের মতো এর ভয়াবহতা নিয়ে সতর্ক করা হয়েছিল। তার কাছে বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছিল শিপের স্পিড কমিয়ে দিন, আপনি অতিরিক্ত গতিতে এগোচ্ছেন। তারা জানতো সামনে বিশাল আইসবার্গের ফিল্ড রয়েছে, তারা জানতো জাহাজের গতি কমিয়ে দিতে হবে, কিন্তু কমায়নি। সেজন্য হয়তো আমরা ভাবি যে এত দামি এত লাক্সারিয়াস উন্নত মানের জাহাজ তারা সমুদ্রের মাঝখানে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং একটি সামান্য আইসবার্গের সম্পর্কে তারা সতর্ক ছিল না। সেখানে তো একটি আইসবার্গ হঠাৎ করে অ্যাপিয়ার হয়নি, একটি পুরো ফিল্ড ছিল আইসবার্গের, যেদিকে তারা এত দ্রুত ছুটে গেল তাও অন্ধের মতো। সুতরাং বিশ্লেষকরা ক্যাপ্টেনের এরকম বিহেভিয়ারের কারণে ধারণা করে যে তার ক্যাপ্টেন্সির পেছনে জাহাজটিকে সুরক্ষিতভাবে পৌঁছানো নয়, অন্য কোনো উদ্দেশ্য ছিল জাহাজটি ডুবিয়ে দেওয়ার, এবং সেটি তারা করেছে। এখন অনেকেরই মনে হতে পারে যে কিছু টার্গেটেড মানুষকে হত্যা করার জন্য এত লাক্সারিয়াস ব্যয়বহুল একটি শিপ ডুবিয়ে দেওয়া এটি অতি ইমাজিনারি কনসেপ্ট বা ধারণা হয়ে যাচ্ছে না তো? তাহলে আমাদেরকে আরও কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে যে ফ্যাক্টগুলো এই ধারণাটিকে আরও মজবুত করে তোলে।
1960-তে ন্যাশনাল জিওগ্রাফিক্স ডকুমেন্টারি তৈরি করার সময় একজন ব্যক্তির ফুটেজ কালেক্ট করেছিল। সেই ব্যক্তির কালেক্ট করা ছবি এবং ভিডিও বিভিন্ন লাইব্রেরিতে অ্যাভেলেবেল রয়েছে। টাইটানিক যখন ইংল্যান্ডের উপকূল দিয়ে যাচ্ছিল তখন সেখানে অসংখ্য বন্দর ছিল। সেই বন্দরগুলো এবং স্টপেজ থেকে একজন জেজুইট প্রিস্ট জাহাজে উঠেছিল, যার নাম ছিল ফ্রান্সিস ব্রাউন। সে জাহাজের সকল ধনী ব্যক্তি এবং অবশেষে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের ছবি তোলে। তারপর যখনই অ্যাটলান্টিক ওশিয়ান পাড়ি দেওয়ার জন্য জাহাজটি রওনা হবে, ফ্রান্সিস ব্রাউন জাহাজ থেকে নেমে পড়ে এবং এরপরই অ্যাটলান্টিক পাড়ি দেওয়ার সময় টাইটানিক ডুবে যায়। ফ্রান্সিস ব্রাউন নিজেও একজন ধনী পরিবারে জন্ম নেওয়া ব্যক্তি, যে পরবর্তীতে তার আঙ্কেল রবার্ট ব্রাউন বিশপের কাছে বেড়ে ওঠে। বিশপ তাদেরকে বলা হয় যারা খ্রিস্টান রিলিজিয়াস অথরিটির ভারপ্রাপ্ত হয়। এই বিশপ নিজে ফ্রান্সিস ব্রাউনকে ক্যামেরা কিনে দেয় এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টাইটানিকে পাঠানো হয় ওয়েলদি পরিবারের পিকচার্স কালেক্ট করার জন্য, যেখান থেকে কিছু মানুষ তাকে সেই সফরে থেকে যেতে বলছিল, সফরের সঙ্গী হওয়ার কথা বলছিল। সে তাদের অফার প্রত্যাখ্যান করে দিয়ে আগের স্টপেজেই নেমে পড়ে, কারণ তাকে আগে থেকেই বার্তা দিয়ে রাখা হয়েছিল জাহাজ থেকে নেমে পড়ার জন্য। ব্রাউনের মতোই আরেকজন ব্যক্তি সেই জাহাজডুবি থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, জেপি মর্গ্যান। যদিও বা তার আমেরিকায় ভ্রমণের জন্য টিকিট বুক করা হয়ে গিয়েছিল, মর্গ্যান শেষ মুহূর্তে এসে অদ্ভুতভাবে তার যাত্রা ক্যান্সেল করে দেয়। জেপি মর্গ্যান একজন মালিক হিসেবে, যার জন্য অবশ্যই শিপের ভেতর ছিল একটি আলিশান কেবিন, কিন্তু নিজের অসুস্থতার কথা বলে শেষ মুহূর্তে এসে টিকিট ক্যান্সেল করে মর্গ্যান। জাহাজটি থেকে টোটাল 55% বুকিং ক্যান্সেল করে, যার মধ্যে জেপি মর্গ্যান একজন ছিল। জেপি মর্গ্যান কাকতালীয়ভাবে, যার আমেরিকার ফেডারেল ব্যাংকের পেছনে এত বড় অবদান, যাকে ফেডারেল ব্যাংকের মোড়ল এবং আমেরিকান ব্যাংকের পুনরুজ্জীবিতকারী বলা হয়, সে লাকিলি কাকতালীয়ভাবে ওই দিন নিজের বুকিং ক্যান্সেল করে দিয়েছিল। আইসবার্গ দেখার সাথে সাথে অফিসার উইলিয়াম মার্ডক সেই ব্যক্তি ছিলেন যিনি এই সংঘর্ষ থেকে বাঁচানোর জন্য জাহাজটির দিক ঘুরিয়ে ফেলেছিলেন। অবশ্য তিনি পাশাপাশি ইঞ্জিন রিভার্সে চালানোর কথাও বলেছিলেন। অথর ওয়েন ওয়েড এ বিষয়টি নিয়ে মন্তব্য করে বলেন, যেহেতু মার্ডক আইসবার্গের থেকে দিক পরিবর্তন করে ফেলেছিল, তাহলে কেন তখনই সে ইঞ্জিন জ্যাম করে ফেলল পেছনের দিকে ফ্যান ফুল স্পিডে ঘুরিয়ে। নাইটস মডার্ন সিমেন্টশিপ নামক ইনস্ট্রাকশন বইয়ের বিপরীতমুখী সিদ্ধান্ত মার্ডককে নিতে দেখা যায়। এ বিষয়ে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে, অ্যাভয়েড রিভার্সিং দ্য ইঞ্জিন, যদি এরকম কোনো সিচুয়েশন আসে। অথর আরও বলেন, মার্ডকের এরকম নিয়ম লঙ্ঘন করার সিদ্ধান্ত সংঘর্ষ রোধ নয়, বরং সংঘর্ষ ঘটানো নিশ্চিত করে। অসংখ্য রিসার্চার যারা টাইটানিকের এই ঘটনা নিয়ে পরবর্তীতে রিসার্চ করেছে, গবেষণা করেছে, তাদের মতোই ওয়েন ওয়েড বলেন যে মার্ডকের এই সিদ্ধান্ত বইয়ের ইনস্ট্রাকশনের পরিপন্থী। সেই একমাত্র ক্যাপ্টেন নয় যার এরকম সিদ্ধান্ত বিশ্বাসঘাতকতার ইঙ্গিত করে। বলা হয় টাইটানিক যখন ডুবে যাচ্ছিল তখন রেড বা লালের পরিবর্তে সাদা ফ্লেয়ার্স আকাশে ছোড়া হচ্ছিল। কেউ সমুদ্রের মধ্যে বিপদে পড়লে রেড ফ্লেয়ার্স আকাশে ছোড়া হয় যেন অন্যরা তাকে সাহায্য করতে আসে। সেই জায়গায় হোয়াইট ফ্লেয়ার্স এটা বোঝায় যেন কেউ পার্টি করছে। এমনকি আমরা জানি টাইটানিক শিপে লাইফ বোটগুলো কমপ্লিটলি লোড করা হয়নি, এমনকি বিষয়টি কনসার্নেও রাখেনি। আর তার আগে মানুষের কাছে ফুল কনফিডেন্স নিয়ে প্রচার করেছে যে এই জাহাজ কখনোই ডুববে না, ইটস অ্যান আনসিঙ্কেবল শিপ। সো মানুষের এই সেফটি ফিচার নিয়ে হয়তো অত মাথা ব্যথাও ছিল না। এবং মজার বিষয় হলো ফার্স্ট ক্লাসে যারা ছিল তাদের কেউই এই সমস্ত বোটে উঠতে পারেনি। প্রশ্ন আসতে পারে, ক্যাপ্টেনরা যদি এরকমটি করে থাকে তাহলে তাদের কি জানের মায়া ছিল না? কারণ তারাও তো ওই জাহাজ ডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিল। ইতিহাসে নাইটসদের আচার আচরণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো ওরা খুব সহজেই নিজেদের জীবন উৎসর্গ করে দিত নিজেদের সংগঠন এবং আইডিওলজির জন্য। এমনকি বিপদের মুখে পড়লে সংগঠনের গোপন তথ্য রক্ষা করার জন্য বিষ পান করে নিজেকে মেরে ফেলত। এরকম উদাহরণ আমরা ইতিহাসে অনেকবার দেখেছি। ফর এক্সাম্পল, জাপানের কামিকাজি পাইলট যারা বিমান দিয়ে টার্গেটে শত্রুদের আঘাত করে নিজেরা প্রাণ দিয়ে দিত শুধুমাত্র রাষ্ট্রের স্বার্থে। আর এখানে তো তাদের কথিত পরকালের রাজত্ব জড়িত, সুতরাং ওদের ডিকশনারিতে ডিসওবিডিয়েন্ট নামক কোনো শব্দ নেই। সেন্ট্রাল ব্যাংকের আইডিয়ার মূল এবং গুরুত্বপূর্ণ প্রতিপক্ষদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর তার 1 বছর পরই 1913 সনে ফেডারেল রিজার্ভ ব্যাংক এস্টাবলিশ করা হয়। ওরা নিজেদের ফাইন্যান্সকে মজবুত করে সারা বিশ্বের সাথে যুদ্ধ করার জন্য। তখন যখন পৃথিবীর ক্ষমতাধর সাম্রাজ্য অটোমান এম্পায়ার ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছিল, সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক তৈরি হয় এবং তার 1 বছর পর
1914 সনে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। 1912-তে জাহাজডুবি, 13-তে সেন্ট্রাল ব্যাংকের জন্ম এবং 14-তে প্রথম বিশ্বযুদ্ধ, যাতে যে কোনো প্রয়োজনে আউট অফ থিন এয়ার টাকার জন্ম দিতে পারে, যেটার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা আমেরিকাকে করতে দেখেছি ভিয়েতনাম যুদ্ধের সময়। তারা মিডল ইস্টের যত যুদ্ধ বাদিয়ে রেখেছে সবগুলো যুদ্ধে নিজেদের আর্মস সাপ্লাই করছে, এবং সেই আর্মস তৈরি করতে যেই আর্মস ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে এই ব্যাংকগুলোই সাপোর্ট দিচ্ছে। ব্যাংকগুলো কোম্পানির শেয়ার কিনছে, তাতে যত দ্রুত আর্মস সেল হচ্ছে তত দ্রুতই ওরা লাভবান হচ্ছে। আপনি দেখতে পাবেন আমেরিকান ম্যাক্সিমাম ব্যাংক আর্ম ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে শেয়ার কিনে রাখে। সো এটাই প্ল্যান ছিল রথচাইল্ড, জেপি মর্গান এবং তাদের মতো লোকজনের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেটরি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।